হিংসা প্রতিশোধের পরিণতি ৫ আগস্ট স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। ভারতের হাই কমিশনার এবং ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ। বেগম খালেদা জিয়ার সমাধিতে নুরুদ্দিন খান সহ সাবেক সেনা কর্মকর্তারা গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি। প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আজাদ ও স্বতন্ত্রের তাসলিম জারা সহ বেশ কয়েকজন। জামায়াত এনসিপি আসন সমঝোতা চূড়ান্ত ২-১ দিনের মধ্যেই। এলপি গ্যাসের টানা সংকট, ফিরে এসেছে লাকড়ি এবং বৈদ্যুতিক চুলা। বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন অনেক পরিবার। ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসির জবাব আশা করছে বিসিবি, জানালেন সভাপতি বুলবুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির নতুন চেয়ারম্যান বলেন, হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে সেটা ২৪ আগস্ট দেখেছে জনগণ। রিপোর্ট করেছেন সিকান্দার রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মত বিনিময় করলেন তিনি। বনানীর একটি হোটেলে মত বিনিময়ের আগে সাংবাদিকদের ব্যক্তিগত খোঁজ খবর নেন তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিএনপি চেয়ারম্যান বলেন, সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাচ্ছে। সব মতপার্থক্য ভুলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন তিনি। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে নেওয়া যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপর আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। দেশে প্রায় ১.৫ কোটি কৃষক আছেন বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান। নারী শিক্ষায় মা ও দেশের ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউসওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য আমরা ৫ থেকে ৭ বছর দেবো। এই ৫ থেকে ৭ বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার ফ্যামিলির ছেলে মেয়েদের শিক্ষার পিছনে, তৃতীয়ত সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোট ছোটভাবে ইনভেস্ট করে। খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে। অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও টেলিভিশনের বার্তা প্রধান সহ মাঠের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। তারেক রহমান জানেন না যে তিনি আসলে কত জনপ্রিয়। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল, তুরস্ক এবং মিশরের রাষ্ট্রদূত। ধারাবাহিক এসব বৈঠকে আগামী নির্বাচন এবং আন্তর্জাতিক নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার একদিনের মাথায় শনিবার বিকেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। এরপর প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রায় ৩৫ মিনিটের এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
এরপরেই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন ও মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। পরে ধারাবাহিক এইসব বৈঠক সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে করবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি। তো এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোডাইল একটা অ্যাটমসফিয়ারে। ভারতীয় হাইকমিশনারের সাথে সাক্ষাৎ প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে এমনি আলোচনা হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মৃত্যুর 11 দিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীর বাইরে বিভিন্ন মহলেরও শ্রদ্ধা জানানো অব্যাহত আছে। শনিবার শ্রদ্ধা জানিয়ে বেগম জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা। এদিন কবর জিয়ারত করেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের কোকর স্ত্রী শর্মিলা রহমানও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার সকাল থেকেই বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসতে থাকেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। আপসহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানান ঢাকা 9 আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। দেশ নেত্রী নাই, তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাহ পাক যেন তারেক রহমানকে সেই সৌভাগ্য দেয়। আমরা চাইব আইন শৃঙ্খলায় সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ রক্তের বিনিময় হলো, আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলো বাংলাদেশের মানুষের সেই ভোটাধিকার নিশ্চিত করব। এদিন বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারাও। শ্রদ্ধা জানাতে এসে বেগম জিয়ার স্মৃতিচারণ করেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, নতুন বাংলাদেশ গড়তে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারেক রহমানের পাশে থাকবেন। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই, আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায়, আমাদের সবার প্রচেষ্টায় আমরা নতুন বাংলাদেশ গড়ব। ম্যাডাম যখন প্রধানমন্ত্রী হলেন তখনই আমি সেনাপ্রধান নিযুক্ত হলাম। ওনার দীর্ঘ 4 বছর প্রধানমন্ত্রীত্বকালে আমি তার সঙ্গেই সেনাপ্রধান ছিলাম। কাজে বহু ঘটনার সঙ্গে আমি জড়িত ম্যাডামের সঙ্গে। তারপর 4 বছর পর আমি অবসর গ্রহণ করলাম। উনি তারপর আরও 1 বছর প্রধানমন্ত্রী ছিলেন। দুপুরে অনেকটা নিভৃতে বেগম জিয়ার কবর জিয়ারতে আসেন তার পুত্রবধূ শারমিলা রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় গুণ ছিল তার দেশপ্রেম এবং আপসী নেতৃত্ব। একজন রাজনীতিবিদ হিসেবে এই আদর্শ সকলের অনুসরণযোগ্য বলেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী
ইশরাক হোসেন। শনিবার রাজধানীর তাঁতীবাজারে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় কোতোয়ালি থানা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি সব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ থেকে জিয়া পরিবারের আপোষহীন রাজনীতির সূচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে। এ সময় ইশরাক হোসেন অভিযোগ করেন, গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশকে পরিকল্পিতভাবে ভারতের প্রভাব বলয়ের একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি হলেও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বলেও জানিয়েছেন ইশরাক হোসেন। বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ ছিল না। এই দেশটা ভারতের একটা দাস, একটা স্টেট, একটা রাজ্যে পরিণত করা হয়েছিল। নামে বাংলাদেশ ছিল, কিন্তু কার্যকরভাবে আসলে আমরা একটা রাজ্যে পরিণত হয়েছিলাম। তো সেই বিষয়ে কিন্তু আমাদের নেত্রী কোনোদিন আপোষ করেন না। সেই 111-এর মাধ্যমে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল 2009 সালে, একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত। তারপরে একে একে কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয় এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে আওয়ামী লীগের অধীনে একটা দাস রাষ্ট্র হিসেবে রেখে দেওয়ারই ছিল পরিকল্পনা। মব বন্ধ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন শঙ্কা ইসিতে আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়া প্রার্থীদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবার আপিল আবেদন জমা পড়েছে 645টি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। গালমান শফির রিপোর্ট। আবেদনের ক্রমানুসারে নির্বাচন কমিশনে প্রতিদিন 70টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানির জন্য শনিবার সকাল থেকেই নিজেদের মনোনয়নপত্র বৈধতার সপক্ষে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করতে ইসিতে উপস্থিত হতে থাকেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি পরিচালনা করে। শুনানির প্রথম দিনই প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসমিন জারা ও কক্সবাজার 2 আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ মনোনয়নপত্র বাতিল হওয়া বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্র মিলিয়ে 52 জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আমাদের দিকে নির্বাচন করার জন্য বৈধতা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা নির্বাচন করব ইসলামী ঐক্য জোট থেকে। একজন স্বতন্ত্র প্রার্থী যিনি 60টি মামলার পলাতক আসামি ছিলেন, আমি এটার বিরুদ্ধে আপিল করেছিলাম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে এই কমিশন আমার আপিল আবেদনটি মঞ্জুর করেছেন এবং স্বতন্ত্র প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছেন। মব বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন শঙ্কায় আপিল শুনানিতে বিজয়ী প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নেই বলেও মন্তব্য কারো কারো। আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এবং আমরা আজকে জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। ছোটখাটো ভুলের জন্য জামাত সহ ইসলামী আন্দোলন সহ 11 দলের প্রার্থীদেরটা বাতিল করা হচ্ছে। সবকিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড কতখানি হবে এই বিষয়ে আশঙ্কা আমাদের মধ্যে রয়ে গেছে। এদিকে পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে। এতে অংশ নেন নির্বাচনী দায়িত্ব সংশ্লিষ্টরা। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। 2-1 দিনের মধ্যে জামায়াতে ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাভসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে এই সমঝোতা করতে হয়েছে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম। এই সময় একটি বিশেষ রাজনৈতিক দলকে নিরাপত্তা দেয়ায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন
নাহিদ ইসলাম অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তায় ঢাকায় অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছে তারা। সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে দেশেই থাকবেন, জবাবদিহিতাও করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, পরমত সহিষ্ণু সৎ না হলে দেশ কোনো দিনই এগুবে না। সমালোচনার পাশাপাশি আত্মসমালোচনার আহ্বানও জানান আসিফ নজরুল। শনিবার রাজধানীর সেজাব মিলনায়তনে সিজিআই আয়োজিত সংলাপে আইন উপদেষ্টা বলেন, সমালোচনা ঠিক আছে, কিন্তু কখনো কখনো তা নির্দয় হয়ে যায়। বিভিন্ন আইন সংশোধন সহ সরকারের বেশ কিছু সংস্কারমূলক কাজের উল্লেখ করেন তিনি। এদিকে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তৈরি হওয়া সম্ভাবনা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে নির্বাচিত সরকারের উপর। আলোচকেরা বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। আদালতের চেয়ে মব কালচার বেশি ক্ষমতাবান বলে সমালোচনা করেন আলোচকেরা। সরকার যদি চারটা জিনিস করে, চারটা জিনিসকে বলেন, চারটা জিনিস করে সেটা অ্যাকনলেজ করে, বাকি যে ছয়টা করতে পারে নাই সেটার জন্য সমালোচনা করেন, সমস্যা নাই। আমরা কি নিজের সংস্কার করেছি? আমরা কি নিজের চিন্তা ভাবনা, নিজের সততার সংস্কার করেছি? আমরা কি আমার প্রতিষ্ঠানের সংস্কার করেছি? আমরা যদি পরমত সহিষ্ণু না হই, আমরা যদি বিবেকবান না হই, আমরা যদি সৎ না হই, আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে, তাহলে কোনোদিন আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না। আছেন, আমরা সবাই আত্মসমালোচনা করি, সবাই সবার মতামত, সবাই সবার সীমাবদ্ধতা, শক্তিমত্তা বোঝার চেষ্টা করি। এইভাবেই যদি আমরা অগ্রসর হই, আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো। এখন যখন আমাদেরও বলার সময় আসবে, সবকিছু জানবেন, বাংলাদেশে থাকবো, সমস্ত কিছুর উত্তর দিব, এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে, সবকিছু একসময় সবাই জানতে পারবেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, গভর্নর হিসেবে ব্যর্থ হননি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না বলে আশা করছেন তিনি। দাবি জানান, ব্যাংকিং খাত অনেকটা স্থিতিশীল, তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমনাক গ্রন্থের 7ম সংস্করণ প্রকাশ করা হয়েছে। এতে ব্যাংক খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা আরও জানান, দ্রুত বাংলাদেশ সামনের দিকে যাবে, এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতেই হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর চেয়ারম্যান আব্দুল হাই সরকার জানান, বাজ বিচার না করে ব্যাংক লাইসেন্স দেবার কারণে ব্যাংকিং খাতের এমন দুর্দশা। গেল 2 সপ্তাহ ধরে বাজারে এলপি গ্যাসের সংকট। এর মধ্যেই বুড়িগঙ্গা নদীর তলদেশে পাইপে পানি ঢুকে ও মিরপুর রোডে গণভবনের সামনে তিতাস গ্যাসের লাইনের ভালভ ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র গ্যাস সংকটে নগরবাসী। কোনো কোনো এলাকার লাইনে গ্যাসের চাপ নেই, আবার কোনো এলাকায় একেবারেই চুলা জ্বলছে না। বাধ্য হয়ে অনেকে পরিবারের রান্নার কাজ সারছেন লাকড়ির চুলায়। উপায় না দেখে অনেকে বৈদ্যুতিক চুলা কিনেছেন, অনেকেই আবার কিনে খাচ্ছেন খাবার। রাজধানীবাসীর চরম গ্যাস দুর্ভোগ নিয়ে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। রাজধানীর উত্তর বাসবা এলাকা গেল প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে রয়েছে এ এলাকার বাসিন্দারা। একই সংকট কদমতলা, খিলগাঁও ও বৌদ্ধ মন্দির এলাকার বাসিন্দাদেরও। তিতাসের লাইনে গ্যাসের চাপ ধারাবাহিকভাবে কম থাকায় প্রতিদিনের রান্নার কাজ নিয়ে বেশ বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে বারান্দা ও ছাদে চুলা বসিয়েছেন অনেকে। কয়েকদিন ধরে মেসের শেষ, খোলা শেষ, কিন্তু চুলা জ্বলে না, একদম নাই, নাই বলতে জিরো। সকালও নাই, রাত্রও নাই,
দুপুরও পাই না। আসে যায় আজ 5 দিন ধরে একদম আসেই না, একদম বন্ধ, বুঝছো। এখন আমরা কি করবো, আর কি চুলাই রান্না করে খাই। আবার কালকে একটা চুলা কিনছি। যদি গ্যাস না থাকে তাহলে মানুষ কি চলতে পারে বলেন? এটা কোন ধরনের? খালি আমাদের এই এলাকা না, পুরো এলাকায়। কিছু পাওয়া যায় যখন দেখা রাত্রেবেলাও যদি কিছু পাওয়া যায় ওই টাইমটা আমরা রান্না করে রাখি। কনকনে এই শীতে গ্যাস না থাকায় বেশি কষ্টে পড়েছেন বয়স্ক ও শিশুরা। লাইনের গ্যাস তো নাই, তারপরে যে সিলিন্ডার ওইটা আমরা পাইতেছি না। 2500 টাকা করে আমরা করে একটা সিলিন্ডার, সবার পক্ষে কি সম্ভব? এখন গরম পানি লাগে, অজুর পানি লাগে, সব কিছু করতে লাগে। এদিকে গেল প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানীতে সিলিন্ডার গ্যাসের সংকট থাকায় ভোগান্তি তীব্র থেকে তীব্রতর হয়েছে মহানগরবাসীর। এলপি গ্যাসের সরবরাহ কম থাকায় যেসব অ্যাপার্টমেন্টে সেন্ট্রাল সিলিন্ডার সিস্টেম রয়েছে সেসব অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের আগাম নোটিশ দেওয়া হয়েছে। উপায় না দেখে ইলেকট্রিক স্টোভের দিকে ঝুঁকেছেন অনেকেই। এখন তো গ্যাসই নেই, তো বেশি হইলেও যাদের থেকে গ্যাস আনতাম তারা বলতেছেন বেশি দিলেও পাবেন না, আপাতত গ্যাস নাই, ওনারা নাই বলতেছে। আর মানে লং টাইমের জন্য যদি না থাকে এটার জন্য তো যে নোটিশ দিয়ে গেছে, কালকে নোটিশ জানাই দেওয়া হয়েছে 4 দিন পর থেকে আর করা যাবে না। ওনাদের কাছে ব্যবস্থা নেই, এটা নিজেদের ব্যবস্থা করতে হবে। আপৎকালীন ব্যবস্থা হচ্ছে ইলেকট্রিক চুলা, এটাই তো করতে হবে, এটা ছাড়া তো খুবই কষ্ট হবে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের মাধ্যমে গ্যাসের এই সংকট সমাধান হবে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসি থেকে দ্বিতীয় চিঠির জবাব প্রত্যাশা করছে বিসিবি, জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আরও জানান, তামিম ইকবালকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আরও চিন্তা ভাবনা করা উচিত ছিল। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গ্রে নিকলস ক্রিকেটার্স ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে হয়েছে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে টুর্নামেন্ট নয়, বিসিবি বসকে জবাব দিতে হয়েছে নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানো প্রসঙ্গে। বুলবুল জানান, এখনও নিজেদের অবস্থানে অনড় বিসিবি। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। সমস্যা সমাধানে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা এমন কোনো তথ্য জানা নেই বুলবুলের। মুস্তাফিজকে আবারও আইপিএলে ফেরানোর দাবিটি গুজব বলে মন্তব্য করেন তিনি। দুই দেশের সরকারি পর্যায়ে কোনো আলোচনা আছে? আমি এখনো কিছু শুনিনি। মুস্তাফিজকে কি ফিরতি অফার দেওয়া হয়েছিল এমন একটা গুজব ছড়িয়ে? না, আমাদের সাথে কোনো আলোচনা, এটা সম্পূর্ণ একটি ফেক নিউজ। তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্টের সমালোচনা করেছেন বিসিবি সভাপতি। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজয়েন্টার দেন। একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। নিজের দায়িত্ব গ্রহণের পর প্রতিটি দিনকে তিনি ব্যাখ্যা করেছেন এক একটি ওভারের সঙ্গে। ক্রিকেটীয় ঢঙে বলেছেন, কোনো কোনো বলে পরাস্ত হলেও এখনও আউট হননি তিনি। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ভিসা বন্ড থেকে বাংলাদেশকে অব্যাহতির আহ্বান জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে কৃষিপণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দুই দেশের
বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে তিনি সাম্প্রতিক ভিসা বন্ড ব্যবস্থার কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে স্বল্পমেয়াদী B1 ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। আন্ডার সেক্রেটারি হুকার বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। জানান, ভবিষ্যতে পর্যটকদের ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে অবস্থানের হার উল্লেখযোগ্যভাবে কমলে ভিসা বন্ড সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগাভাগি ও টেকসই সমাধান জরুরি। বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অ্যালিসন হুকার। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে তাকে অবহিত করেন। বাংলাদেশ ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে দেশীয় ঋণও বাড়ছে বলে তিনি জানান। রাজধানীর সিপিডি কার্যালয়ে অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি বলেন, দেশের উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ এবং অর্থায়ন দরকার, তবে বৈদেশিক ঋণ ঠিকমতো ফেরত দিতে হবে বলে তিনি জানিয়েছেন। এজন্য রাজস্ব সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন ডক্টর মোস্তাফিজুর রহমান। গত সরকারের আমলে অতি মূল্যায়িত বড় বড় প্রকল্পের কারণে বৈদেশিক ঋণ গ্রহণের প্রবণতা বেড়েছিল বলে তিনি মন্তব্য করেন। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, দেশীয় এবং বৈদেশিক বিনিয়োগ আগের তুলনায় কমে গেছে। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমার পাশাপাশি সামাজিক অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। নির্বাচিত সরকার এসব বিষয় বিবেচনায় সঠিক ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা সিপিডির। দেশকে খাদের কিনারা ও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে বিএনপির সরকার প্রয়োজন বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে নরসিংদীর করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। কবির বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন, যার কারণে তার জানাজায় 1,40,00,000-এর বেশি মানুষ অংশ নিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। 17 বছর আওয়ামী লীগের লুটপাট করে খাদের কিনারায় নিয়ে যাওয়া দেশ উদ্ধারে তাই মানুষ আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা করেন খায়রুল কবির খোকন। 17 বছর দেশকে লুটপাট করে ধ্বংসের দেয়ার পানে খাদের কিনারা দাঁড় করে দিয়েছে। এই খাদের কিনারা ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে একমাত্র বিএনপি ছাড়া কোনো দল নাই সরকার পরিচালনা করার। তাই বিএনপিকে আগামী দিনে মানুষ বিএনপি জানাইছে প্রার্থীকে ভোট দিবে। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। ধীরে ধীরে সবই আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে 24তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে তিনি সব কথা জানান। উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, এ ধরনের আয়োজন সাংস্কৃতিক মেলবন্ধন বাড়াবে। একই সঙ্গে আগামী বছর থেকে বিভাগীয় শহরে এ ধরনের আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। পরিবেশ নিয়ে চলচ্চিত্র বানানোর আহ্বানও জানিয়েছেন সৈয়দ রেজওয়ানা হাসান। চলচ্চিত্র উৎসবে 91টি দেশের 245টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথমবারের মতো এবার কক্সবাজার সমুদ্র সৈকতে উন্মুক্ত পর্দায় চলচ্চিত্র দেখানো হবে। এবার চলচ্চিত্র উৎসব চলবে 18 জানুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেরিতে হলেও দেশে নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে প্রতিহত করতে নানা রকম পায়তারা চলছে। সেই পায়তারারই একটি অংশ তারেক রহমানের উত্তরবঙ্গে সফর বাতিল করা। সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর ছিল একটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়া। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারপরও একটি দল নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমির অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দল এর আয়োজন করে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার তার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে একই মঞ্চে স্মরণ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে ওকে জানান দিয়েছে বরিশাল সদর বিএনপি। বিকালে গির্জা মহল্লা ও একে স্কুল মাঠে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়। প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফেনীর ফাজিলপুরে গুম ও খুনের শিকার যুবদল নেতা শহীদ সরওয়ার হোসেন ফাউন্ডেশন 1000 মানুষকে শীতবস্ত্র দিয়েছে। শহীদ সরওয়ারের বড় ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ এসব শীতবস্ত্র বিতরণ করেন। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে। স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা 2 আসনের দলীয় প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ সহ অনেকে। দেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড ঢাকার ইস্কাটন রোডে অবস্থিত উত্তরা সেন্টারে ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার পালসার স্টুডিও উদ্বোধন করেছে। পাশাপাশি বাজাজ পালসার এন সিরিজের প্রিমিয়াম মোটরসাইকেল N250 ও N160 উন্মোচন করেছে। সম্পূর্ণ নতুন পালসার স্টুডিও বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এক্সক্লুসিভ ব্র্যান্ড এক্সপিরিয়েন্স জোন হিসেবে ডিজাইন করা এই পালসার স্টুডিওতে একই ছাদের নিচে সম্পূর্ণ পালসার লাইন আপ প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, পরিচালক হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের সিইও সাজ্জাদ হোসেন, বিভিন্ন কর্পোরেট হাউসের নির্বাহী, উত্তরা মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণ্যমান্য অতিথি ও বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্যরা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 2 দিন ব্যাপী ব্যবসায়ী উন্নয়ন সম্মেলন শুরু হয়েছে রাজধানীর একটি হোটেলে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, 16টি জোনের জোন প্রধান এবং 400টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। সম্মেলনে জানানো হয় 31 ডিসেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের জামানতের পরিমাণ দাঁড়িয়েছে 1,83,000 কোটি টাকা, যা এক বছরেই 22,000 কোটি টাকা বেড়েছে। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGB এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির 2026-2028 মেয়াদের নির্বাচন হয়েছে। রাজধানীতে উত্তরা ক্লাবের UCB লঞ্জে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ। নির্বাচন পর্যবেক্ষণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, EPB এবং অন্যান্য স্টেক হোল্ডার সংস্থার প্রতিনিধিরা। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সের মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিকেলে রাজধানীর শাহজাদপুর এলাকায় জড়ো হন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। পরে সংগঠনটির নেতাকর্মীরা সড়কেই প্রতিবাদ সমাবেশ করেন। রাজধানীর পুরানা পল্টনের বিকে টাওয়ারে গ্রিন বিজনেস লাউঞ্জের হল রুমে কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন এবং আমাদের সম্মিলিত দায়িত্ব শীর্ষক সংলাপ হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার। আলোচনায় অংশ নেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, ACBL গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশিক্ষক ATM রেজাউর রহমান, গ্রিন কমিউনিটি এন্টারপ্রেনার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ আলতাফ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হিংসা প্রতিশোধের পরিণতি 5 আগস্ট স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। ভারতের হাইকমিশনার ও EU প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ। খালেদা জিয়ার সমাধিতে নুরুদ্দিন খান সহ সাবেক সেনা কর্মকর্তারা। গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি।
প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আজাদ ও স্বতন্ত্রের তাসনিম জারা সহ বেশ কয়েকজন। জামায়াত এনসিপি আসন সমঝোতা চূড়ান্ত 2-1 দিনের মধ্যেই। এলপি গ্যাসের টানা সংকট, ফিরে এসেছে লাকড়ি ও বৈদ্যুতিক চুলা, বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে অনেক পরিবার। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসির জবাব আশা করছে বিসিবি, জানালেন সভাপতি বুলবুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi-news, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।